হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শার্প কনসেপ্টস। ইন্ডিয়ান পলিটির আজকে লেকচার হবে 12। আমাদের চলছিল হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য কনস্টিটিউশন, আজকে হবে পার্ট 8। আর আজকে হচ্ছে চার্টার অ্যাক্ট 1813 আমরা পড়বো। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে চার্টার অ্যাক্ট 1793 সম্বন্ধে ঠিক 20 বছর পর রিলিজ হলো কি চার্টার অ্যাক্ট 1813। তাহলে চলো এই একটা সম্বন্ধে পুরো ডিটেলসে জানি এবং ব্যাপারগুলো ভালো করে কভার করি। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে প্রচুর ইম্পর্টেন্ট আমি বলতে পারি। তো তোমরা ভালো করে নোট বানাবে কপিতে এবং ভালো করে এই জিনিসগুলো দেখবে। ঠিক আছে, চলো আসি চার্টার্ড অ্যাক্ট অফ 1813-এ। এইটা বুঝবার আগে আমাদেরকে আগে একটু নজর ফেরাতে হবে ইউরোপের দিকে। তো বুঝতে হবে যে ইউরোপের সিচুয়েশন কি, ইউরোপের কন্ডিশন কি এখন। দেখো, মোটামুটি ফ্রেঞ্চ রেভলিউশন হওয়ার পরে আমরা দেখেছিলাম যে নেপোলিয়ন বোনাপার্টে ক্ষমতায় এসেছিল কত সালে? এই ধরো 1804-এ উনি পাওয়ারে আসে। ঠিক আছে, উনি নিজেকে এম্পায়ার বলে ঘোষণা করেছিল ফ্রান্সে। তো তারপরে দেখা যায় যে নেপোলিয়ন কি করে, যে তিনি সমস্ত ইউরোপিয়ান কন্টিনেন্টকে এক এক করে জয় করে চলেছিল। হুম। তো বেশিরভাগ ইউরোপিয়ান কন্টিনেন্টই তার আন্ডারে চলে এসেছিল এবং নেপোলিয়ন তখন বার করেছিল তার কন্টিনেন্টাল সিস্টেম। তো এই কন্টিনেন্টাল সিস্টেম জিনিসটা কি, দেখো একটু ভালো করে বুঝতে হবে। মোটামুটি 18th সেঞ্চুরির মাঝামাঝি সময়, আমি বলতে পারি এই ধরো 1740 অ্যারাউন্ড এই টাইমে ইউরোপে কি হয়েছিল, ব্যাপক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছিল। দারুণ দারুণ ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছিল, সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছিল। ঠিক আছে, তো এইবারে দেখেছিলাম যে তখন ইউরোপের যে নর্মাল মার্চেন্টরা রয়েছে তারা তাদের বিজনেস দারুণ ভাবে ফ্লারিশ করছিল। তো অ্যাজ ইউজুয়াল আমাদের ইউকে কি করবে বা ব্রিটেন কি করবে, সেও একটা বিশাল বড় ইন্ডাস্ট্রিয়াল হাবে পরিণত হলো ইউরোপে। এবং সরি, ইউরোপ বলছি, তোমার ইউকেতে বা ব্রিটেনে কি হচ্ছিল, বড় বড় ইন্ডাস্ট্রি তখন তৈরি হলো। তো স্বাভাবিকভাবে ব্রিটেন তখন একটা বিশাল বড় ক্ষমতার অধিকারী হয়ে গেল। তো ফাইনালি যখন দেখলাম 1804-এ নেপোলিয়ন বোনাপার্ট নিজের ক্ষমতায় এলো, তখন সে ইউরোপের প্রচুর কন্টিনেন্ট জয় করে ফেলেছে এবং সে তখন সেই কন্টিনেন্টকে বলল যে তোমরা আর ইউকের সাথে বিজনেস করবে না, ইউকের সাথে বিজনেস করবে না বা ব্রিটেনের সাথে বিজনেস করবে না তার জয় করা কন্টিনেন্টের মধ্যে। তো ফাইনালি কি হলো, ইউকের সাথে ইউরোপের বাকি কন্টিনেন্টের বিজনেস রিলেশন পুরো শেষ হয়ে গেল। এবং ব্রিটেনে কি হচ্ছিল তখন, যে বড় বড় যে মার্চেন্টরা ছিল তারা তো আর বিজনেস করতে পারছে না, তাই তো। তো তখন কি করলো সেই মার্চেন্টরা, গেল কার কাছে? মোনার্কের কাছে, ব্রিটিশ মোনার্কের কাছে। গিয়ে বললো যে এরকম এরকম ব্যাপার, আমরা তো বিজনেস করতে পারছি না, তো এখন উপায় কি, আমরা বাঁচবো কিভাবে? তো মোনার্ক তাদের কথা খুব ভালো করে শুনে ডিসিশন নিল যে ঠিক আছে বস, তোমরা এক কাজ করো, তোমরা এইদিকে যখন ইউরোপিয়ান কন্টিনেন্টে বিজনেস করতে পারছো না, তোমরা ইন্ডিয়ায় যাও, ইন্ডিয়ায় বিজনেস করতে। তো এইবারে গল্পটা দেখছি ইন্ডিয়ায় তো এইটটি, তোমার হচ্ছে 1793-তে বলা হয়েছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে আছে তার একচেটিয়া বিজনেস করার অধিকার থাকবে, কোনো ব্রিটিশ কোম্পানি আর এসে বিজনেস করতে পারবে না। তো ফাইনালি কি করা হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মনোপলিটা সেটাকে উঠিয়ে দেওয়া হলো এই চার্টার অ্যাক্ট 1830। মাথায় থাকবে এবারে কেন উঠিয়ে দেওয়া হলো, এবারে বুঝতে পেরেছো? কারণ বাদবাকি যে কোম্পানিগুলো রয়েছে তাদেরকেও তো খেয়ে পড়ে বাঁচতে হবে নাকি, তাদেরকেও তো এসে বিজনেস করতে হবে এক না এক জায়গায়। তো অবভিয়াসলি আমরা জানি ইন্ডিয়া তখন কার কলোনি কান্ট্রি ছিল? ব্রিটেনের। তো এইভাবে কি হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলিটাকে অ্যাবলিস্ট করে দেওয়া হলো এবং ইউরোপিয়ান অন্যান্য কোম্পানিগুলো আমাদের ইন্ডিয়া এসে বিজনেস করতে চালু করলো। বাট এখানটা একটা বাট আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলি কোন কোন জিনিসের উপর বজায় থাকলো, সেটা হচ্ছে
চায়নার সাথে ট্রেড করতে পারবে একমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর অন্য কোনো ইউরোপিয়ান কোম্পানি বা হচ্ছে গিয়ে ব্রিটেন বা ব্রিটিশ কোম্পানি ট্রেড করতে পারবে না। এইটা একটা মনোপলি থাকলো কার ওপর? ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর। আরেকটা, চায়ের ব্যবসা করতে পারবে, ট্রেড ইন টি। ঠিক আছে, তো এই দুটো মনোপলি এখনো পর্যন্ত কোম্পানির হাতে রইলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে রইলো। ভালো করে বুঝলে ব্যাপারটা? ঠিক আছে, এবার আমি পড়িয়ে বুঝিয়ে দিচ্ছি। যে যে কথাগুলো আমি বললাম সেটা আমি এখানে লিখেছি। দেখো, British tradesmen and merchants suffered as a result of Napoleon Bonaparte's continental system in Europe, which barred the import of British goods into French allies in Europe. So finally, as a result, they demanded a share of British trade in Asia and the end of the East India Company's monopoly, to which the companies objected. Finally, under Chartered Act 1813, British merchants were allowed to trade in India under a strict license system, but the company retained its monopoly in trade with China and tea trade. ক্লিয়ার হলো? বেশ, চলো এবার নেক্সট স্লাইডে আসা যাক। তো আমরা দেখলাম বড় বড় ইউরোপিয়ান মার্চেন্ট, বড় বড় কোম্পানি ইন্ডিয়াতে চলে এলো। এতদিন অব্দি তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাথা খাচ্ছিল, এবারে আরো কি হলো, কোম্পানি এলো নতুন বিজনেস করবে বলে। তো এখন আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার অবস্থা কিরকম ইউরোপের তুলনায়। দেখো, ইন্ডিয়া হচ্ছে গিয়ে জানি যে ব্রিটিশ কলোনি ছিল, এবং সেখানে ইন্ডিয়ান কিছু ইন্ডাস্ট্রি ছিল, সেগুলো কি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে খুব একটা বেশি ডেভেলপ করেনি। তো সেই হাতে তৈরি মেশিন, সেই পুরনো পদ্ধতিতে তাদের প্রোডাকশন চলতো। এবারে যখন ব্রিটিশরা এলো বা অন্যান্য কোম্পানিরা এলো, তাদের তো অ্যাডভান্স টেকনোলজি তাদের কাছে। হ্যাঁ, তো তারা যখন আমাদের ইন্ডিয়াতে বিজনেস করতে এলো না, তো তাদের প্রোডাক্টের কাছে ইন্ডিয়ান প্রোডাক্ট একদম নস্যি, কিচ্ছু না। ক্লিয়ার হলো? এবং ইন্ডিয়ান যে কোম্পানিগুলো রয়েছে বা ইন্ডিয়ান যে ইন্ডাস্ট্রি গুলো রয়েছে, তাদের প্রোডাক্টের সাথে পেরে উঠছে না, এত দারুণ কোয়ালিটি ইউরোপিয়ান প্রোডাক্টের। তো ফাইনালি কি হলো, দেখা গেল এর এফেক্ট বা এর ফলে দেখা গেল ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি গুলো বরবাদ হতে চালু করলো, এবং অনেক ইন্ডাস্ট্রি তো উঠেই গেল, পাততালি গুটিয়ে চলে গেল। তো দেখি এফেক্টটা কি পড়ি। এফেক্ট দেখো, ডিউ টু দিস চার্টার অ্যাক্ট 1813, Indian industries were badly affected because large number of European products were flooded in Indian market. Indian industries could not compete with this product. স্বাভাবিক, যেটা আমি বললাম সেটাই আমি এখানে লিখে দিচ্ছি। তো এই হচ্ছে গিয়ে মনোপলিতে চেঞ্জ আনা হলো চার্টার্ড অ্যাক্ট 1813। ক্লিয়ার হলো? বাদ বাকি আর অ্যাডমিনিস্ট্রেশন বলো বা গভর্নর জেনারেলের পাওয়ার্স বলো, তাতে আর কিচ্ছু চেঞ্জ আনা হয়নি। অ্যাজ ইট ইজ যা ছিল আগের অ্যাক্টে, এই অ্যাক্টেও সেম থাকলো, শুধু মনোপলির ব্যাপারটা চেঞ্জ আনা হলো। আরেকটা ছোট্ট চেঞ্জ আনা হয়েছিল, সেটা কিসে? রেভিনিউ ম্যাটারে। দেখো, আগে ব্রিটিশ পজিশন যে রয়েছে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে পজিশন রয়েছে, সবই যে পজিশন রয়েছে, তো সেখান থেকে যা রেভিনিউ উঠতো, তো সেটাকে একই হিসাব করে রাখা হতো। বাট এবারে কি করা হলো, রেভিনিউকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো, সেপারেট করে দেওয়া হলো। যেই রেভিনিউ বিজনেস করে উঠছে, মানে কমার্শিয়াল ট্রেড করে যে রেভিনিউ উঠছে, তাকে নাম দিয়ে দেওয়া হলো কমার্শিয়াল ট্রেড রেভিনিউ। আর যে রেভিনিউ জেনারেট হচ্ছে যে ব্রিটিশ পজিশন থেকে ট্যাক্স বাবদ, সেইটাকে নাম দিয়ে দেওয়া হলো ব্রিটিশ পজিশন, রেভিনিউ জেনারেটেড ফ্রম ব্রিটিশ পজিশন ইন ইন্ডিয়া প্লাস সল্ট ট্যাক্স। ক্লিয়ার হলো? বেশ, এবারে আসছি নেক্সট স্লাইডে। তো এই চার্টার অ্যাক্ট 1813-এ আরো কিছু পয়েন্ট অ্যাড করা হয়। কি অ্যাড করা হয়? দেখো, এখানে বলা হয়েছিল যে কোম্পানি যা ইনকাম করছে তার থেকে সে 1,00,000 টাকা ইন্ডিয়ান এডুকেশন বাবদ খরচ করবে। ইন্ডিয়ান এডুকেশন বাবদ খরচ করবে মানে কি? সেখানে স্কুল তৈরি হবে, ঠিক আছে, তো ইন্ডিয়ান এডুকেশন বাবদ খরচ করবে।
This act made it mandatory for the company to spend 1 lakh for Indian education. আরেকটা কি হলো, দেখো, এতদিন ধরে আমরা দেখেছিলাম কোর্ট গুলো যে রয়েছে বা যে কোর্ট আছে, সে শুধু কি করতো, ইন্ডিয়ান ম্যাটারেই নিজের ল বানাতো, আমি বলেছিলাম আগের ভিডিওতে। বাট এখন সেই কোর্টের আওতাটাকে একটু বাড়িয়ে দেওয়া হলো, এবং ইন্ডিয়ান ম্যাটারের পাশাপাশি ওরা ইউরোপিয়ান এবং ব্রিটিশ সাবজেক্টের উপরেও কি করতে পারবে, রক্ষণাবেক্ষণ করতে পারবে, আইন বানাতে পারবে, এটসেট্রা। এই সবগুলো দেখতে পারবে। দেখো, আর্লিয়ার কোর্ট কনভিক্ট ইন্ডিয়ান সাবজেক্ট অনলি, বাট আফটার চার্টার অ্যাক্ট 1813 court can convict European British subject as well. ক্লিয়ার? এখানে আরেকটা ছোট্ট পয়েন্ট অ্যাড করা হলো, যে যে মিশনারি গুলো রয়েছে বা চার্চ যারা রয়েছে, তাদেরকে ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হলো, বলা হলো যে ভাই তোমরা ইন্ডিয়ায় আসো, ইন্ডিয়ায় এসে তুমি তোমার রিলিজিয়াস প্রপাগেট করতে পারবে। ঠিক আছে, দেখো এই কথাটা লিখে দিচ্ছি। দেখো, দিস অ্যাক্ট অলসো গেভ মিশনারি ফ্রিডম টু এন্টার ইন্ডিয়া অ্যান্ড এঙ্গেজ ইন রিলিজিয়াস প্র্যাকটিস। এবার দেখো ব্যাপারটা কি হচ্ছে, তারা যখন ইন্ডিয়ায় আসছে, তো ইন্ডিয়ায় কি হচ্ছে, তারা তাদের রিলিজিয়ান ছড়াবে, এবং তার সাথে সাথে তাদেরকে বলা হলো তোমরা এডুকেশনের দিকটাও ভালো করে দেখতে পারবে। তো এই চার্টার অ্যাক্ট 1813-এ এইটুকুনি আছে, বেশি কিছু চেঞ্জ করা হয়নি। তো তোমাদের ভিডিওটা আশা করছি ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক করবে, আর তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা। আর যদি তোমরা কেউ নতুন ভিজিট করে থাকো চ্যানেলে, এরকম আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসবে। ওকে দেন, বাই।